এন্ডোস্কোপিক হার্ট সার্জারি বা এন্ডোস্কোপিক বাইপাস সার্জারি যেমনটি বলছিলেন, সেক্ষেত্রে আসলে কাদের জন্য এটি প্রযোজ্য? এন্ডোস্কোপিক পদ্ধতিতে করার সুবিধা যেমন রয়েছে, ঠিক একই রকমভাবে এন্ডোস্কোপিক পদ্ধতিতে হার্ট সার্জারি করার জন্য সতর্কতার যথেষ্ট প্রয়োজন রয়েছে। কারণ যখন আমরা ক্যামেরার মাধ্যমে দেখি আর যখন আমরা ওপেনের মাধ্যমে দেখি, এর মধ্যে যিনি অপারেশন করছেন তার দেখার সম্পূর্ণ ভিন্নতা রয়েছে। যখন ওপেনে প্রায় সকল স্ট্রাকচার আপনার চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন, টাচ করতে পারছেন এবং অ্যাসেস করতে পারছেন। তো আমি বলবো যে এন্ডোস্কোপিক হার্ট সার্জারির প্রস্তুতিটা অপারেশনের অনেক আগে শুরু হয়। আচ্ছা, আমরা সাধারণত যে সমস্ত স্ট্রাকচার খালি চোখে দেখতে পাই না, যে স্ট্রাকচারগুলোর কথা আমি এতক্ষণ বললাম, সেই স্ট্রাকচারগুলো আমরা প্রি অপারেটিভলি আগে অ্যাসেস করে নিই। যেমন ধরেন পায়ের কথায় আসি, পায়ের যে ভেইনটা আমরা হারভেস্ট করতে যাব সেইটা আমরা প্রি অপারেটিভলি কমপ্লিট একটা ডুপ্লেক্স স্টাডি করে নিই। আচ্ছা, যে এই ভেইনটার কোয়ালিটি কীরকম, ডায়ামিটার কীরকম, ব্রাঞ্চিং কীরকম। তো এই পরীক্ষাটা আপনার অপারেশনের অনেক আগে করে নিশ্চিত হতে হয় যে এই পদ্ধতিতে, এন্ডোস্কোপিক পদ্ধতিতে এই ভেইনটা হারভেস্ট করা যাবে কিনা। ঠিক একই রকমভাবে আপনার যখন আমরা রেডিয়াল আর্টারি হারভেস্ট করি, তখন রেডিয়াল আর্টারির কোয়ালিটি কীরকম, ব্রাঞ্চিং এবং প্যাটার্ন কীরকম, রেডিয়াল আর্টারি আদৌ হারভেস্ট করা যাবে কিনা, আলনার কোল্যাটারাল ডেভেলপ করেছে কিনা, আছে কিনা, হাতটা সেভ হবে কিনা, সেগুলো আমরা ডুপ্লেক্স স্টাডি করে দেখে নিই। এবং বুকের ক্ষেত্রে আমরা প্রি অপারেটিভ সিটি স্ক্যান করে নিই, এবং এটাকে আমরা বলি সিটি ট্যাপ, সিটি থোরাক্স, অ্যাবডোমেন এবং পেলভিস। পুরো এরিয়াটা আমরা স্ক্যান করে দেখে নিই যে আমার স্ট্রাকচারের সব কিছু অ্যানাটমিক্যালি আছে কিনা। যেমন ধরেন আমি যখন এপাশ দিয়ে আমরা এন্ডোস্কোপিক যেতে চাইবো, তখন লাং অ্যাডহেশন বা ফাইব্রোসিস থাকা চলবে না। যদি লাং অ্যাডহেশন বা ফাইব্রোসিস থাকে, তাহলে আমি হার্ট পর্যন্ত রিচ করতে পারবো না। ওই গ্রুপের পেশেন্ট, বিশেষ করে যারা ক্যান্সার পেশেন্ট, রেডিয়েশন পেয়েছেন চেস্টে কোনো কারণে, সে সমস্ত পেশেন্টদের লাং ফাইব্রোসিস অ্যাডহেশন থাকে, সেই জাতীয় পেশেন্টকে আমরা এন্ডোস্কোপিক হার্ট সার্জারির জন্য সিলেক্ট করব না। যে সমস্ত পেশেন্টের প্রি এক্সিস্টিং লাং ডিজিজ রয়েছে, টিউবারকুলোসিস বা অন্য কোনো ডিজিজ যে কারণে লাং অ্যাডহেশন বা ফাইব্রোসিস থাকতে পারে, সেই সমস্ত পেশেন্ট এন্ডোস্কোপির জন্য সুটেবল না, করা যাবে না। এবং যে সমস্ত পেশেন্টের চেস্ট ওয়াল ডিফর্মিটি রয়েছে, যে আমার চেস্ট ওয়ালের বিভিন্ন ধরনের রোগ থাকে, সেই সমস্ত পেশেন্ট এন্ডোস্কোপির জন্য সুটেবল না। যে জন্য আমি বলি, যদিও যে সমস্ত সিচুয়েশনের কথা বলছি, যে আমরা যদি 100 জন রুগী দেখি, খুব বেশি হলে 2-3 জন রুগী এই সমস্ত নন সিলেক্টিভ ক্যাটাগরিতে পড়েন। ম্যাক্সিমাম রুগীর ক্ষেত্রেই আপনার এই সমস্ত এক্সেপশনাল সিনারিও আমরা দেখতে পাই না। তার উপরে হার্টের কিছু কন্ডিশন, যে কন্ডিশনগুলো আমরা সবসময় কনসিডারেশনে রাখি, যেমন ধরেন বাইপাস করার সময় আমার অ্যাসেন্ডিং অ্যাওর্টার যে ক্যালসিফিকেশন, সেই ক্যালসিফিকেশন থাকা চলবে না। ওই গ্রুপের রুগীকে আমরা এন্ডোস্কোপিক্যালি আমরা অপারেশন করতে চাই না। এন্ডোস্কোপির আরও একটি লিমিটেশন হচ্ছে এক্সট্রিম এইজ। এক্সট্রিম এইজে সাধারণত ক্যালসিফিকেশন থাকে, তারপরে আর্টারিয়াল ওয়ালের চেঞ্জেস থাকে, অ্যাওর্টিক ওয়ালের চেঞ্জেস থাকে, এবং করোনারি আর্টারি ডিফিউজ ক্যালসিফিকেশন থাকে। তো যখন আমরা সিটি স্ক্যান করি, তখনই আসলে আমরা দেখতে পাই যে এই পেশেন্টটা এই ধরনের সার্জারিতে সুটেবল কিনা। তো সুটেবিলিটি আসলে প্রধান ইস্যু। যখন আমরা দেখি যে এই পেশেন্ট এইভাবে অপারেশনের জন্য সুটেবল, তখনই শুধুমাত্র আমরা অফার করি যে এই পেশেন্ট এন্ডোস্কোপিক্যালি সার্জারি করা যাবে। এন্ডোস্কোপিক হার্ট সার্জারি, এই বিষয়গুলো নিয়ে আপনার থেকে আমরা আরও শুনবো। তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এন্ডোস্কোপিক হার্ট সার্জারি নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। একজন হৃদরোগীর খাবার ঠিক কেমন হওয়া উচিত এবং কি কি খাবার আপনাকে বর্জন করতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো যে যাদের হৃদরোগ আছে এবং যারা অনিয়ন্ত্রিত খাবার খাচ্ছেন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অতিরিক্ত অয়েলিযুক্ত খাবার, তারপরে চিনি, মিষ্টি এবং ফাস্ট ফুড, বাইরের যত খাবার আছে, জাঙ্ক ফুড আছে, অতিরিক্ত মশলা জাতীয় খাবার আপনাকে টোটালি অ্যাভয়েড করতে হবে। এবং আপনি একটা ডায়েট ফ্রেন্ডলি খাবার খাবেন, যেটা কিনা আপনার খুব
স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। যেমন বিশেষ করে আপনি সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন, কারণ সবুজ শাকসবজিতে আছে ক্লোরোফিল নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এবং এ সময় আপনি ওমেগা 3 ও ওমেগা 6 যুক্ত ফ্যাটি অ্যাসিড যুক্ত যে খাবারগুলো সেটা আপনি খাবেন, বিশেষ করে কাঠবাদাম এবং অনেক ধরনের বাদাম আছে যেটা কিনা হার্টের ক্ষেত্রে অনেক উপকারী। এবং এর পাশাপাশি আপনি স্যুপ রাখতে পারেন, আপনি গ্রিন সালাদ রাখার চেষ্টা করবেন, এবং অনেক ধরনের ভেজিটেবলস আছে যেটা আপনি যদি লাল আটা রুটির সাথে সকালবেলা খান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার হেলথকে ভালো রাখতে সাহায্য করবে। এবং যারা রেগুলার ডিম খেতে পছন্দ করেন, আপনি ডিম অবশ্যই খেতে পারবেন, তবে অবশ্যই আপনাকে কুসুম বাদ দিয়ে খেতে হবে। আপনাদের যাদের কিনা হৃদরোগের ঝুঁকি আছে তারা কিন্তু খুব সহজেই গ্রিন টি অথবা ব্ল্যাক কফি আপনারা রেগুলার পান করতে পারেন, তবে অবশ্যই চা পানের ক্ষেত্রে কিছু সতর্কতা আছে। যেমন নাস্তা করার সাথে সাথে আপনি কখনোই চা পান করতে পারবেন না, এতে করে কিন্তু আপনার অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। এই জন্য আপনার অন্ততপক্ষে নাস্তা করার ঠিক মিনিমাম 25 মিনিট পর আপনাকে চা পান করতে হবে। আশা করি আপনারা যাদের হৃদরোগের সমস্যা আছে তারা রেগুলার হাঁটবেন এবং যতটা সম্ভব ঘুমানোর চেষ্টা করবেন। আপনাদেরকে বিশ্রাম নিতে হবে এবং একদম চিন্তামুক্ত থাকতে হবে।